হ্যাঁ, পর্যাবৃত্ত ঘটনা। পর্যাবৃত্তের গতি বোঝার আগে বুঝতে হবে পর্যাবৃত্ত ঘটনা। যদি কোনো ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটে তাহলে বারবার যদি কোনো ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটে তাহলে ওই ঘটনাকে পর্যায়বৃত্ত ঘটনা বলে নাকি? এটা আমরা জানি, জাস্ট আমি লিখে দিলাম, লিখে দিচ্ছি। যদি কোনো ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটে তাহলে ওই ঘটনাকে পর্যায়বৃত্ত ঘটনা বলা হয়। আরে ওটা তো আমি অত সময় দিব না, তো আজকে একটা জিনিস নিয়ে বুঝালাম, এই আর কি, গুরুত্বপূর্ণ টপিক, একদিন দুদিন ওরকম হবেই। দেখো তো এখন ওই ধর আর কোনো টপিক নাই তো, যেগুলো আছে ছোটখাটো টপিক, ওগুলা 10 মিনিট 5 মিনিটে শেষ করে দিব। কদিন হলো ছাও? 4 দিন, আর 2-3 দিন লাগবে হয়তো। ঘটনা 4 দিনে অধ্যায় শেষ হয় নাকি? ফিজিক্সের বইটা একবার খুলে দেখো, বইটা খুলো, ওখানে কত হিজিবিজি কত কি আছে দেখো। ফিজিক্সের বইটা একবার খুলো, মেন বইটা, মূল বইটা খুলে একবার দেখো, বই থেকে দেখে কিছু বুঝবে না। বইয়ের যে পড়াগুলো না আছে যেভাবে করে দিচ্ছে, হিজিবিজি। না, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে তোমাদের বইয়ের প্রয়োজন নাই, খালি একটু সৃজনশীল প্র্যাকটিস করার জন্য কিছু সৃজনশীল লাগে, এই আর কিছু না। কগুলা তো কমন পাও না। পর্যাবৃত্ত ঘটনা হলো 2 প্রকার। 1 নম্বরে হলো স্থানিক পর্যাবৃত্ত, স্থানিক পর্যাবৃত্ত। পার্শিয়াল periodicity। একটা হচ্ছে কালিক পর্যাবৃত্ত, দেখো স্থানিক পর্যাবৃত্ত হলো পার্শিয়াল পিরিয়ডিসিটি, আর কালিক পর্যাবৃত্ত এটা হলো তোমার টেম্পোরাল। পিরিয়ডিসিটি। দেখো স্থানিক পর্যাবৃত্ত,
কি নাই সেটা দেখছি লাগবে কি হবে কত আজকে এই পরে পরেও যা না পরেও তাই তারা নিয়মিত একদিনে মিস করে না তাদের এগুলো সেরকম কাজ করে তারা মিস করলে হবে না তো কোনো কাজ আচ্ছা ভিডিও এলো তোমাদের জন্য ভাই নাতিপুতি করেছেন তোমাকে যদি কোনো ঘটনা নির্দিষ্ট দূরত্ব পরপর বারবার বার পুনরাবৃত্তি ঘটে তাহলে তাকে স্থানিক পর্যাবৃত্ত বলে যদি কোনো ঘটনার নির্দিষ্ট দূরত্ব পরপর যেমন ধরো এই যে কারেন্টের পোল আছে না একটা নির্দিষ্ট দূরত্ব পরপর কিন্তু একটা কারেন্টের পোল আছে এখান থেকে এরকম না যে এই পোলটা হলো এত মিটার ওই পোলটা না ফাঁকা তাই একই ঘটনা বারবার ঘটতেছে দেখো একটা কারেন্টের পোল নির্দিষ্ট দূরত্ব পরপর কি কপি লাগাইছ জমিতে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর কপি না কলার গাছ লাগাইছ তাহলে এই যে ঘটনাগুলো বারবার ঘটতেছে নির্দিষ্ট দূরত্ব পরপর এটা হলো আমাদের স্থানিক পর্যাবৃত্ত ডি দূরত্ব নাকি এটাও ডি এটাও ডি এটা হলো আমাদের স্থানিক পর্যাবৃত্ত ঘটনা উপরে গুলো মিশালাম স্থানিক গেল তাই না এবার হলো 2 নম্বর কালিক পর্যাবৃত্ত আচ্ছা বলো ওটা ছিল নির্দিষ্ট দূরত্ব পরপর তাই না তাহলে বলো তো কালিক পর্যাবৃত্ত এটার সংজ্ঞাটা কি হতে পারে নির্দিষ্ট সময় পরপর যখন কোনো ঘটনা বারবার ঘটবে সময়টা একই রকম রাখি যদি কোনো ঘটনা নির্দিষ্ট সময় পরপর বারবার ঘটে তাহলে তাকে কালিক পর্যাবৃত্ত বলে দেখো কালিক পর্যাবৃত্ত বিষয়টা ভাবে দেখো মনে করো এটা একটা আয়তক্ষেত্র তাহলে আমি এ পয়েন্টে আমি ছিলাম যখন এ থেকে যাত্রা শুরু করলাম ঘুরলাম ঘুরে আবার এখানে আসলাম নাকি আবার এ পয়েন্ট থেকে আবার ঘুরলাম আবার এখানে আসলাম তাহলে বলো তো একই ঘটনা নির্দিষ্ট সময় পর বারবার ঘটতেছে না
তাহলে এটা হলো আমাদের কালিক পর্যাবৃত্ত, মানে কাল একটা সময় পর পর ঘটনা ঘটতেছে। ঘড়ি কাটার গতি কি এটা? কালিক পর্যাবৃত্ত, কি নির্দিষ্ট সময় পর পর একটা ঘটনা বারবার ঘটতেছে, পর্যাবৃত্ত ঘটনা এটা। আমাদের আলোচনা, আসলে আলোচনা হলো পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা। এবার দেখি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কাকে বলা হয়? পর্যাবৃত্ত গতি মনে হয় এটা আমরা পড়ছি, ক্লাস 9 10 পড়ছি, যে কোন একটা বস্তুর গতি দিলে এমন হয় একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি। কোন বস্তুর গতি যদি এমন হয় যে একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার অতিক্রম করে তাহলে ওই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে। আচ্ছা, মনে করো একটা স্থান আছে, দুটো স্থান, এ বিন্দু আর এই পাশে হলো বি বিন্দু। দেখো পর্যাবৃত্ত গতি উদাহরণটা দেখো, আমি ছিলাম বি পয়েন্টে, না এর উপরে একটা বিন্দু নিলাম, আমি সি বিন্দু নিলাম মনে করো, এখান থেকে যাত্রা শুরু করলাম, ভালো করে খেয়াল করো, এখান থেকে যাত্রা শুরু করে সি বিন্দু অতিক্রম করলাম নাকি, দেখো সি বিন্দু অতিক্রম করে আবার এই বিন্দু আসলাম, এর থেকে আবার বিতে গেলাম, তাহলে এটা পর্যাবৃত্ত গতি হলো নাকি? হ্যাঁ কেন হলো না কেন? বি থেকে গেলাম, বি থেকে এ গেলাম, এ থেকে আবার সি পার হয়ে আবার বিতে আসলাম, তাহলে বলো তো এই সি বিন্দুটাকে আমি বারবার অতিক্রম করলাম না? ও দিক একই নাই, দিকটা ঝামেলা হয়ে গেছে। তাহলে এই বিন্দুটাকে আমি নির্দিষ্ট সময় পর পর তো বারবার অতিক্রম করিনি, এদিক থেকে গেলাম অতিক্রম করলাম নাকি, অতিক্রম করেছি আবার আসলাম, যাওয়ার সময় বিদ্যুৎ অতিক্রম করে এখানে গেলাম তো নাকি, আর যাতে মনে করো এখান থেকে টি1 সময় পর অতিক্রম করেছি নাকি, তারপর এদিকে গেলাম, পরে আবার ওখানে চলে গেলাম, তাহলে এদিকে অতিক্রম করার সময় এটা সময় লাগলো কত, কিটু সময় লাগলো, হইলো এটা কিছু সময় তো এক থাকলো না। তারপরে কি বলা আছে, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, কথা কিন্তু দুইটা, নির্দিষ্ট সময় পর পর একটা হচ্ছে একই দিক থেকে বারবার অতিক্রম করতে হবে। তাহলে ঘটনাটা ঘটেনি নয়, তোমরা এখন বলবে ঘটেনি, ঘটনা ঘটছে, তোমরা বুঝা পারো নি, তাই মানে অন্যভাবে ভাবতেছো তোমরা, এভাবে ভাবতে হবে। দেখো এখান থেকে গেলাম, কিন্তু ফিরে আসলাম, ফিরে আসা আবার যখন যাবে তখন কারণটা হবে, তখন তুমি প্রথমে এখান থেকে রওনা দিলে না, এখানে তুমি এটা কেন তুমি হিসাব করবে ঘটনা, তুমি ঘটনা এটা ভাবো যে ঘটনা এখানে এটা ঘটতেছে, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে আবার গেলাম আবার এলাম নাকি, তোমরা ঘটনা ভাবতেছো এরকম করে, দেখো তোমরা ঘটনা মনে করছো এরকম, এখান থেকে গেলাম একটা ঘটনা, ওখান থেকে গেলাম আরেকটা ঘটনা, না ওটা ঘটনা নয়। স্পন্দন গতি হলো তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছো আবার ওখানে আসলে নাকি,
তার মানে যাওয়া আসার সময় দেখো, এখান থেকে এখানে গেলে ওখান থেকে আবার ফিরে আলে, এটা সময় হলো T1। তুমি যাতে একবার ধরতেছো T1, আসতে একবার ধরতেছো T2 না। একটা মানে পূর্ণ একটা স্পন্দন সম্পূর্ণ হওয়া লাগবে না। পূর্ণ একটা স্পন্দন মানে কি, এখান থেকে যাত্রা শুরু করলে আবার ওখানে ফিরে আসা লাগবে না। হ্যাঁ, তাহলে এখান থেকে এখানে গেলে আবার ফিরে আসলে কত সময় লাগছে, কত? আবার তুমি এখান থেকে এখানে গেলে আবার ফিরে কত সময় লাগবে? একই লাগার কথা, একই সময় একই আছে। এবার ঠিক আছে না, দিকটা কি এক আছে, একই দিক থেকে বারবার যেরকম হচ্ছে। দেখো তো প্রথমে কি করেছিল, এই দিক থেকে তুমি বললো ফিরে আসলো, আবার যাওয়ার সময় আবার একই দিক থেকে। ঘটনা এটা দেখো, এখান থেকে যাত্রা শুরু করে আবার ফিরে আসলো, একটা ঘটনা ঘটছে, কিন্তু দুটা ঘটনা ঘটেনি। তোমরা ভাবিছো দুটা ঘটনা ঘটছে, যাওয়ার সময় একটা, আসার সময় একটা, দুটা ঘটনা। তুমি বিয়া খাবা গেলে, খাইতে বাড়ি ফিরে আসলে, কটা ঘটনা ঘটলো? একটা ঘটনা না, একটা ঘটনা। তো আমরা তো আগে তো ভুল করেছিলাম, যাওয়ার সময় একটা হিসেব করেছি, আসার সময় একটা হিসেব করেছি। আমরা দুটা ঘটনা ঘটাইছি, আসলে দুটা ঘটনা ঘটেনি তো এখানে, নাকি? তুমি 5 একটা জিনিস কেনার জন্য আসলে, আবার বাড়িতে গেলে, কটা ঘটনা ঘটলো তোমার? একটা ঘটনা ঘটানো। তুমি 1 কেজি বাগুলি ভাসি তুমি বাজার হোক, একটা ঘটনা ঘটেছে এখানে। ওকে, তাহলে দেখো জাতের সময় লাগলো T1 না, যাতে আসতে আবারও বিন্দু ফিরে আসলো সময় লাগলো T1, আবারও যাতে আসতে সময় লাগবে আবারও T1, আবারও T1, আবারও T1, একই সময় এবং একই দিক থেকে। দেখো বারবার একই দিক থেকে, এদিক করো। হ্যাঁ, এটা আমাদের পর্যাবৃত্ত গতি, এটা আমাদের পর্যাবৃত্ত গতি। ঘড়ি কাটা গতি না, ঘড়ি কাটা গতি পর্যাবৃত্ত না। দেখো 3 পার হলো, কেবলই পার হলো 3, দেখছো? আবার নির্দিষ্ট সময় কতখানি, 60 সেকেন্ড, 1 মিনিট পর আবার 3 অতিক্রম করবে, কিন্তু বারবার একই দিক থেকে না, একই দিক থেকে। তো তুমি এটা ভাবো না কখনো, এই যাওয়ার সময় আসার সময়, এই ছি বিন্দু তো তুই যাওয়ার সময় এদিক অতিক্রম করলু নাকি, এই আসার সময় এই দিকতে, এই দিকতে এক নাই না, ঘটনা তো এখনো ঘটেইনি। আসলো গেল যাবে, তারপরে তো আসলো, আসার সাথে ঘটনাটা ঘটছে, আসবে যাবে তারপরে ঘটনা একটা, নাকি? এই হলো হিসাব। এত তাড়াতাড়ি দাঁতই না লাগা পর্যন্ত একজনের দাঁত বন্ধ হয়ে যাবে। চামচ তুবা হয়েছে কি জানি, এখানে দাঁতি খোলার বুদ্ধি দিছে, এখানে চামচ, তারপর খোরা টোরা এগুলা। আমি জানতামই না যে চামচ দিয়ে দাঁতি খোলা যায়, তাই আমি জানি, আমি জানি ফোড়া দিয়ে দাঁতি খোলে। পর্যাবৃত্ত গতি। ওকে, এদের আসল জিনিস কি জানো? সরল সন্ধিত স্পন্দন, যেটা ইংরেজি হলো সিম্পল হারমোনিক মোশন। সরল সন্ধিত স্পন্দন। এই শোনো, এই দেখ কিছু বলা লাগবে না, খেলে আর দিনই বুঝবে। হ্যাঁ, এটারও সব জায়গা মিশা কথা, একদিন যা কয়েছে মিশায় কিছু ঘটিছে, এটা প্রমাণ করে দিদি একটা ঘটনা মানে মিথ্যা হয়েছে। ভাই আল্লাহ খুদাই, আমি বলে মিঠাই কই এত বড় একটা সাকিবা, আমার কোন কথাটা মিথ্যা হয়েছে বলো তো? মিথ্যা হয়েছে কোনো ঘটনা? যারা আমি পানি নিয়ে আসতেছি, যারা পানি আসে না, নাই সেটা তো কথা। কি এক জ্বালা, মানুষ মারে ফেলালো তো, মানুষ মারে ফেলালো এই কারেন্টটা, পানি টানি কিছু একটা নাই। কথা ভাই, এ পুরা পাইপটা ছাঁকে শুকে নিয়ে আলাম, এই যে এতটুকু। তোমাদের জন্য আসলাম, দেখো পানি পেট খারাপ হবে, দেখো শেষ করে কি জন্য তোমরা
কি একটা কেলেঙ্কারি ঘটনা বলো। সরল সন্ধিত স্পন্দন, সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, সংক্ষেপে এইচ এইচ এম। এই শোনো, এটাকে আমরা আর কোথাও হলো এত বড় করে আর লিখবো না। সিম্পল হারমোনিক মোশন এটা আমাদের বিভিন্ন জায়গায় লেখা লাগবে, এই জন্য এটাকে আমরা সংক্ষেপে এইচ এস এইচ এম। কি হয়েছে রে তোমাদের? এদিকে তাকাও। এস এইচ এম কোথাও যদি দেখি কোশ্চেনে বা প্রশ্নে কি বুঝবো? সরল সন্ধিত, কি বললে? হ্যাঁ, সরল সন্ধিত স্পন্দন, সিম্পল হারমোনিক মোশন। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তুর গতি যদি রাগ থেকে ভয় করি, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন বস্তুর গতি যদি এমন হয় যে এটি গতিপথের যেটি পর্যায়কালের যে এটি পর্যায়কালের যে এটি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি বানান কি রে? একদিকে এবং বাকি অর্ধেক দিকে, পর্যায়কালে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে অবস্থান করে। বিপরীত দিকে অবস্থান করে এবং বারবার হচ্ছে নাকি? এবং কয়বার হয়েছে? হয়নি, এবং কোথাও নাই। এবং একই দিকে বিপরীত দিকে অবস্থান করে। একটাই তো, সেটা কি? একদিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে অবস্থান করে। দুটো হলে ঝামেলা হয়ে যাবে। দিকে অবস্থান করে আর দেই আর ত্বরণ শোনো, তোমাদের পর্যাবৃত্ত এই সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে এই যে পরের যে কথাটা আছে না, এটা আমাদের 19 ছিল না, সংজ্ঞাটা অ্যাড ছিল না। এখানে না দিলেও, সংজ্ঞা না দিলেও কিন্তু আমাদের এটা সংজ্ঞাটা হয়ে যাবে। কিন্তু এটা সরল সন্ধিত স্পন্দনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা দিয়েই আমাদের অনেক অঙ্ক হবে। এই জন্য এই জিনিসটা আমাদের থাকাই লাগবে। সংজ্ঞাটা একদম আমরা ফুলফিল, পুরাটা প্যাকেজ, কোথাও যেন ঘাটতি না থাকে। অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে অবস্থান করে আর ত্বরণ সর্বদা সরণের বিপরীত দিকে কাজ করে।
বিপরীত কাজ করে, তখন ওই গতিকে সরল সন্ধিত স্পন্দন বলা হয়। একই পথে পথ আলাদা হলে তালা মানে আছে। তখন ওই গতিকে সরল সন্ধিত স্পন্দন বলে। ওকে, কোথায় বড়? সরল সন্ধিত স্পন্দন এর যে গুরুত্বপূর্ণ টপিক এটা মুখস্থ রাখবো না, কোনটা রাখবে দেখো তো, যেটা আসল জিনিস সেটা তো লাগবেই। কি বাবা তুমি মাটিতে বইছো কা? একবার এদিকে আসতেছে, একবার ওদিকে আসতেছে। তোর কি হয়েছে? শরীরের সমস্যা হয়েছে নাকি? আমি একটা অসুস্থ মানুষ, আমি তো সর্দি দিয়ে শেষ। কালকা সন্ধ্যা থেকে ওখান থেকে আসে ওই পানিগুলা খাই বুঝে ওরকম হয়েছে আমার, ঠান্ডা পানিগুলা। হালুটি থেকে আসি আমার নাক দিয়ে পড়া শুরু করছে। তোমাদের পরীক্ষা, আমার দুটা প্রাইভেট পরীক্ষা ভালো হলাম আমি। সকাল থেকে আমি নড়াই পাচ্ছি না। আমার মা করছে এই শুনলি কেন করে পড়াবো তুই? আমি প্রাইভেট পরীক্ষা ভালো হলাম। সুযোগের সদ্ব্যবহার। সম্ভবত বইটা খেলাম মনে, বইটা খাই একটু ভালো হলাম। এই বইটা খুব কাজ করে আমার, যেটা বুঝলাম না। হ্যাঁ, বিলাস্টিডিন, এটা অ্যালার্জির সবচেয়ে আপডেটেড বই, বুঝলে? বিলাস্টিডিন। ওটা এডিটিং এর সময় কাটে দেওয়া হবে, ঠিক আছে? কোম্পানি না, এটা গ্রুপের নাম করলাম। কোম্পানি মানে কি? এটা সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য এবার দেখো। সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে তোমরা বলো তো? হ্যাঁ হ্যাঁ, এটা একটি পর্যাবৃত্ত গতি। সরল সন্ধিত স্পন্দনের এটি একটি পর্যাবৃত্ত গতি, মানে এই ঘটনাটা বারবার ঘটবে না, অর্ধেক সময় দিকে বারবার আসা যাওয়া করবে। এটি একটি পর্যাবৃত্ত গতি। এটি একটি পর্যাবৃত্ত গতি নাকি? এই কিরে কুটকুট করে কি করে রে তুমি? ওই কি সুন্দর করে গল্প করে সাকিবা, কুট 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 করে। আর বাকিরা কেউ গল্প করলে মনে হয় ঢাল ঢুল পিঠে গল্প করতেছে, বুঝলে? তো ও গল্প করে কুট 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 করে, মানে খরগোশ যেরকম কোনো কিছু খালে দেখে মনে হয় মুখের ভিতরেই খাচ্ছে চাপে চাপে। ও যে কামড় মারলো দেখা যায়, খরগোশের কামড়টা দেখা যায় না, ওরকম মনে হয় যে মুখের ভিতরে কুট 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 করে গল্প করে। ভালোই লাগে, কিন্তু পড়ার সময় নয়। অন্য সময় হলে আমি শুনতাম ভালো করে। অন্য কেউ গল্প করে ঢাক ঢোল পিটে, তো কি সুন্দর করে গল্প করবে, কুট 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 করে। এটি একটি পর্যাবৃত্ত গতি। এই যে এই কথাটা কিন্তু দামি কথা। এটি একটি সরল রৈখিক গতি। তার মানে পর্যাবৃত্ত গতি হতে গেলে শোনো, সরল সন্ধিত স্পন্দন। দেখো সরল কথাটা কোথেকে আসলো বলো তো? এটা সরল সন্ধিত স্পন্দন কি জন্য? কারণ এই গতিটা হলো সরল রৈখিক, সোজাসুজি, কোনো দিকে কাত হলে হবে না। ঘড়ির কাঁটার গতি কি সরল সন্ধিত স্পন্দন?
ঘড়ির কাঁটার গতি কি সরল ছন্দিত স্পন্দন? না। এটা কি সরলরৈখিক? কাঁটাটা কি সোজাসুজি আসা যাওয়া করতেছে? বৃত্তাকার পথে আছে না? তার মানে এটা সরল ছন্দিত স্পন্দন নয়। তাহলে সরল ছন্দিত স্পন্দনের উদাহরণ কি বলো? একটা উদাহরণ দাও দেখি। এই তোরা কেমন মনোযোগী? ছি ছি ছি, শুনবে না? বলো সরল ছন্দিত স্পন্দনের একটা উদাহরণ দাও। বিমান আবার কেন আসা যাওয়া করে? বিমান তো গেল হয় একই পথে সোজা। বিমান কোনো দিকে কাঁধ হয় না, ঘোরে না, কিচ্ছু করে না। দেখো দেখি। না, দোলনার গতি নাকি? এই যে তোমরা করছো কি দোলনার গতি, দেখি তো দোলনার গতি সরলরৈখিক হয় কিনা। একটা সরল দোলক এখান থেকে দোলা শুরু করলো, নয়? এই দুলতেছে, দুলতেছে এখান থেকে এখানে, বলো তো সরল পথে, তাই না? এই পথটা সরল পথ। সরল পথ। এটা কানা মার্কা লোকে বলবে কি এটা সরল পথ? তাহলে দোলকের গতি কি সরল ছন্দিত স্পন্দন? জীবনেও নয়। সরল রেখা নয় তো, বক্র রেখা দুলতেছে। দেখো সরল ছন্দিত স্পন্দন নয়, এটা বক্র রেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা উদাহরণ। পিস্টন, গাড়ি পিস্টন আছে না? মেশিনের এই পিস্টন উপর নিচে আসা যাওয়া করতেছে, এটা হলো সরল ছন্দিত স্পন্দন। কিন্তু না, এর দ্বারা আমাদের সরল ছন্দিত স্পন্দনের উদাহরণ হলো একটাই, এবং ওই একটা থেকেই প্রশ্ন আসবে। একটাই, সেটা হলো কি? সেটা দেখি, সেটা কি? সেটা কি? একটা স্প্রিং, বুঝলে? স্প্রিং এর মধ্যে কি করলাম? একটা ভর ঝুলে দিলাম। এটা ধরে যদি এইদিকে দেখো, এই ভরটা যদি ধরে একটু হালকা একটু টানে, নিচের দিকে টানে, যদি এই এত কথা বলবেন না, এই ভরটা ধরে যদি হালকা একটু নিচের দিকে টানে ছেড়ে দেয়, কি হবে বলো? সম্মুখ করে উপরে যাবে, আবার নিচে ওঠানামা করবে, নয়? ওঠানামা করবে, একই থাকবে সারা জীবন, ওই একই ভাবে ওঠানামা করবে, তাই নাকি? তাহলে আবার নিউটনের কথা বলে কি জন্য? যে একটা বস্তু, গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে, তো ওটা আমরা হিসাব করতে পারি, কিন্তু বাস্তবে দেখো তো, একটা গতি মেরে ছেড়ে দাও দেখি, যাবে সারা জীবন? বাধা আছে এখানে। বাধা না থাকলে, নিউটন তো বলেনি ওখানে যে বাধা আমাদের বাধা দিবে নাকি? নিউটন বলছে ওখানে কোনো বাধা থাকবে না, ওখানে অন্য কোনো বল কাজ করবে না, বাহ্যিক কোনো বল কাজ না করলে। এখন বলো তো, এখানে ওঠানামা করে, এখানে যদি বাহ্যিক কোনো বল কাজ না করে, তাহলে এই সারা জীবনে একইভাবে উপর নিচে আপ ডাউন করতে থাকবে, একই সময় নিয়ে আপ ডাউন করবে, কিন্তু সবসময়, বুঝলেন? তার মানে এটা আমাদের আদর্শ, মানে আইডিয়াল স্প্রিং। এটা আমাদের আইডিয়াল স্প্রিং, আদর্শ স্প্রিং। এটা আমরা কাল্পনিক ভাবে ধরে নিচ্ছি। এটা বিজ্ঞানের সব জায়গাতেই প্রায় কাল্পনিক ভাবে কিছু একটা ধরে নেওয়া হয়, বুঝলেন? আদর্শ গ্যাস আছে না? আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব আছে বাস্তবে? তাই তো না, এটা আদর্শ হিসেবে ধরে নেওয়া হয়। দেখো তোমরা এখন বলবো আদর্শ, এটা বাস্তবে নাই, ওটা ধরে নেই কেন? এটা আবার কি কাজ? এটা আবার কেমন বিজ্ঞান? বাস্তবে নাইতে কি হচ্ছে? আদর্শ হিসেবে ধরে নিয়ে ওটা আমরা ক্যালকুলেশন করে বাস্তবে দেখি এটার সাথে কি কি বাধার সম্মুখীন হচ্ছে, তারপর ওই বাধাটা আবার ক্যালকুলেশন করি আমরা। তো বাধাটা ক্যালকুলেশন করে বাদ দিলে তো আসল ফলাফল পাই যাবো আমি, নাকি? এই তো, এটি একটি সরল রৈখিক গতি, বুঝলে? সরল রৈখিক, সোজা। এ কি বাঁকা যারা হয়, এর পথটা কি বাঁকা? সোজা সোজা আপ ডাউন করবে না, একই পথে। দেখো এই পথটা, আচ্ছা, এটা একটা সরল ছন্দিত স্পন্দন, মানে এর গতিটা হলো সরল রৈখিক, নাকি? তো বলো তো, সংজ্ঞায় কি আমরা কোথাও বলেছি যে এটা গতিটা সরল রৈখিক? এটা আমাদের সরল রৈখিক গতি, অথচ এত দামি একটা জিনিস, এখানে লেখা আছে সরল ছন্দিত স্পন্দন। এটা সংজ্ঞায় কি আমরা কোথাও বললাম এটা সরল রৈখিক? বলিছি, কিন্তু আমাদের চোখ নেওয়া হার জন্য ছানি কারা ছানি পড়েছে হয়তো বা, নাকি? নিশি, হ্যাঁ, একই পথে বলছি, কিন্তু আমি পথটা হবে একই পথটা আলাদা আলাদা হওয়া। হ্যাঁ, এটি একটি সরল রৈখিক গতি। এবার আসি 3 নম্বরে। ওখানে টাইম দেখায় মোবাইলে। বাহ, ভালো একটা ঘুড়ি পাইছো তোমরা, অসাধারণ একটা ঘুড়িও পাইছে একসাথে। 2:23, সেটা ব্যাটারি চার্জও দেখাচ্ছে, দেখছো 33 নামছে। 100 থেকে 33, এখন তো মরবে এই হালে রেকর্ড করলে। এটা একটি সরল রৈখিক গতি। তারপর
আরেকটা বৈশিষ্ট্য একটু বলতো, সংখ্যার মধ্যে দেওয়া আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা, এটা দিয়ে আমাদের অঙ্ক হবে। ত্বরণ সরণের বিপরীত দিকে কাজ করে। সরণ যেদিকে হবে ত্বরণ তার উল্টা দিকে কাজ করবে। ত্বরণ সর্বদা সরণের বিপরীত দিকে কাজ করে। 3 গেল, এবার 4 নম্বর আসিস। বল সর্বদা তর অবর্তনী বল সর্বদা অবস্থার সমবস্থার সাম্যাবস্থার দিকে। এই সাম্যাবস্থা কোনটা বলো তো? সবকিছু বুঝে 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 এখানে ঝুলে আছে না, আমি হাত দিয়ে শুয়ে দেখিনি, এখানে একটা ওজন দিচ্ছি, কি লাপালাপি করবে? করবে না। এই যে পয়েন্টে স্থির হয়ে আছে এটাই হলো আর সাম্যাবস্থা। এখন এখান থেকে যদি সারে দেই, সারে দিয়ে উপরের দিকে টানে দিলাম নাকি, সর্বোচ্চ যে সরণটা ঘটবে সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ যে সরণটা ঘটবে ওটাকে বলা হচ্ছে আর বিস্তার। তরঙ্গ বললাম না আমরা, তরঙ্গের এটা হলো বিস্তার। ওই কণাটা আপ ডাউন করতেছে না, সেম জিনিস এখানে ঘটবে কিন্তু। সাম্যাবস্থায় নিট বল শূন্য। দেখো সাম্যাবস্থায় নিট বলটা হয়ে যাচ্ছে শূন্য, মোট বলটা হলো শূন্য সাম্যাবস্থায়। যখন সাম্যাবস্থা থাকবে তখন কিন্তু এর উপর যে মোট বল যেটা কাজ করবে, এখন মোট বল কি কাজ করবে বলো তো? এর উপর মোট বল বস্তুটার ওজনের জন্য কোন দিকে বল প্রয়োগ করবে? নিচের দিকে কি? আর স্প্রিং টানবে না, টানে কোন দিকে টানবে? উপরের দিকে টানবে। তাহলে স্প্রিং যতটা টানতেছে পৃথিবীর তার ওজনের ঠিক সমান নিচের দিকে টানতেছে। দুটা সমান না কম বেশি আছে? কোনোটা কম বেশি আছে। মনে করো স্প্রিং এর চাইতে পৃথিবীর যে নিচের দিকে ওজন আছে ওটা যেন বেশি হলেও তাহলে কি ওই এক জায়গায় স্থির থাকতো? বল যেদিকে বেশি হতো সেদিকে গতিশীল হবে, তাই হবে না? গতিশীল হয়েছে। একটা স্প্রিং এর মধ্যে ঝুলে দিলে ঝুলে দিলাম, ঝুলে দিলে রাখলাম, আমি যদি টান দিয়ে নিচে না ছাড়ে দিই ও তো স্থির হয়ে থাকবে। তার মানে ওর ওজন বল নিচের দিকে আর স্প্রিং এর প্রত্যয়েরই বল উপরের দিকে, যেটা কি সমান। যদি সমান নাই হতো, কোনো একটা যদি বেশি হতো তাহলে কি হতো? ওকে ওখানে স্থির থাকতো। বল কোনো একদিকে বেশি হলো তো ওদিকে দৌড় মারবে, তাই মারবে না? ও দুদিকটি দুজন ঠেলতেছে, এর শক্তি আর বলে চেয়ার বলে না বেশি, কি হবে? যার বল বেশি তার বিপরীত দিকে চলে যাবে, যাই বল বেশি প্রয়োগ করবে, যাবে না ওদিকে? গেছে কি যায়। ওই সেটা বলা হচ্ছে সাম্যাবস্থায় নিট বল শূন্য না, এর বল এদিকে ওর বল ওদিকে, সমান সমান বল, প্লাস মাইনাসে কি হয়ে যাবে? কাটাকাটি, কোনো বল না এখানে। লব্ধি বল শূন্য না, ওজন বল স্প্রিং এর প্রত্যয়নী বল নাকি? স্প্রিং টানে লম্বা করলাম না, স্প্রিং আগের মতো হওয়া যাবে না, আগের মতো ফিরে যাওয়া যাবে না। কে দিচ্ছে না? কে দিচ্ছে না? স্প্রিং এর টানে তো লম্বা হলো, কিন্তু স্প্রিং তো টানে লম্বা ও তো আগের অবস্থা যাবে নয়, যাতে দিচ্ছে নাকি? ওজন বলটা, ওজন বল টানে ধরে আছে দিকে নাকি? কিন্তু দুটো বল কি পরস্পর সমান কিন্তু বিপরীত দিকে। তাহলে তাদের মোট বল কত হলো? ভেক্টর যোগ না, ভেক্টর যোগ হবে না, ভেক্টর যোগ হবে না। উপরের দিকে এফ প্লাস, তাহলে এফ সমান সমান এম জি না, এখানে প্রত্যেক বল স্প্রিং এর বল আর এম জি দুটো সমান না, তাহলে মোট বল তাহলে কত হলো?
এফ প্লাস মাইনাস এম জি না, দুটো তারা পরস্পর কি সমান নাকি? তাহলে সমান হলে কি হবে? তাহলে এম জির পরিবর্তে লেখা যায় এখানে এফ সমান সমান কি হলো, কাটাকাটি করে 0 হয়ে গেল নাকি? এত ব্যাখ্যা দেখা লাগবে কি জন্য? সহজ হিসাব, উপরের দিকে বলতে নিচের দিকে বলো, তাই দুটো বল একই সমান কিন্তু পরস্পর কি বিপরীতমুখী। বিপরীতমুখী দুটো বল, তাহলে ওটা প্লাস হলে নিচেরটা কি মাইনাস, যোগ করলে কি হবে? 0 হয়ে যাবে, লব্ধি বলটা 0। এই তো হিসাব। ওকে 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 ওকে, ওটা হচ্ছে আজকে এখান থেকে গাণিতিক বিষয়গুলো আজকে আর ব্যাখ্যা করলাম না, এমনি তোমাদের ব্যতি চালিয়ে একটু তোমার ব্যাখ্যা হয়ে আছো। আজকে এখানকার গাণিতিক বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ সামনের দিন আলোচনা হবে। খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, খুব মজার মজার জিনিস আছে।